শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম চ্যানেল আয়ের পর্দায় নিয়মিত আয়োজন তারকা কথনে। আজ একটি বিশেষ দিন। আজ 21শে মে, তারকা কথনের 22তম জন্মদিন। 21 পেরিয়ে 22-এর পথের আমাদের এই পথযাত্রা এটি একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের সৃজনশীলতা, আমাদের স্মৃতির এক অমূল্য ভাণ্ডার। 21টি বসন্ত পেরিয়ে আজ এই মঞ্চে যে আলোকসজ্জা, যে এক আলোক উৎসব, সেটি নিঃসন্দেহে তারকা কথনের অধ্যায়ে একটি নতুন জিনিস, নতুন উৎসব এবং নতুন সম্ভাবনার দুয়ার। প্রিয় দর্শক, এই দীর্ঘ পরিক্রমায় প্রায় 5,500 পর্বেরও মধ্য দিয়ে আমরা বিভিন্ন তারকার, অসংখ্য তারকার সান্নিধ্য পেয়েছি, জানতে পেরেছি তাদের জীবনের আলো আঁধারের গল্প। আজ এই পুরো আয়োজনে, এই বিশেষ আয়োজনে সেই সময়গুলো স্মৃতিচারণ হবে, সেই সাথে আগামীতে তারকা কথন কি সম্ভাবনাময় অনুষ্ঠান আমাদের জন্য তৈরি করছে, প্রস্তুত হচ্ছে, সে সম্পর্কেও জানবো। এই উদ্দেশ্যে আজ ভীষণ বিশেষ দুজন মানুষ আছেন। শুরুতে যার সাথে পরিচয় করব, তিনি বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন জ্বলন্ত ইতিহাস। তিনি নাট্যকার, নির্মাতা, অভিনয়শিল্পী আবুল হায়াত, এবং সাথে রয়েছেন বাংলাদেশের গণমাধ্যমের প্রকৃত কাণ্ডারি, হৃদয়, মাটি ও মানুষের প্রান্তিক সূত্র তুলে ধরার অনন্য নাম এবং আমাদের চ্যানেল আয়ের বার্তা প্রধান জনাব শাইখ সিরাজ। শুভেচ্ছা দুজনকে। তোমাকে শুভেচ্ছা। একদিকে মঞ্চে এবং পর্দায় প্রাণ ফেরানো মানুষ, এবং অন্যদিকে বাস্তবতার ক্যানভাসে মানুষের গল্প বলা একজন প্রকৃত সাংবাদিক। গল্প ও জীবনের অপূর্ব এক মিলন মেলা হতে চলেছে আজকে তারকা কথনের বিশেষ আয়োজনে। আমি যদি আবুল হায়াত স্যার আপনাকে দিয়ে শুরু করি, তারকা কথনের এই আয়োজন এত বছর ধরে আপনি দেখছেন, অনেক বিবর্তনের মধ্য দিয়ে এসেছে, এর সাথে অনেক স্মৃতিও আছে আপনার। শুরুর দিকে গল্পটা একটু শুনতে চাই আপনার কাছে। শুরু থেকে গল্প বলার আগে এই যে 21 বছর ধরে তারকা কথন চলছে কন্টিনিউয়াসলি, 22 বছর পদার্পণ করলো, তার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুধু তারকা কথনের জন্য না, এই লোকটিকে, সাগরকে, পুরো চ্যানেলের সমস্ত কর্মীকে আমি অভিনন্দন জানাই। এই চ্যানেলের শুরুতেই আমি ছিলাম, মানে আমরা এই যে আমরা সাগরের কথা বললাম, সিরাজ, মানে শুরুর আগে ইমপ্রেস টেলিফিল্মে আমরা এরা কিভাবে একটা চ্যানেল খুলবো ইত্যাদি ইত্যাদি আমাদের সাথে আলাপ করছে, নিজেরা আলাপ করছে, সব কিছু মিলে একটা যে গর্ভ যন্ত্রণা হয়, সেই সময়টা ছিলাম, সেখান থেকে শুরু। তারপরে চ্যানেল শুরু হলো, এবং এদের সবচেয়ে বড় যে কৃতিত্ব আমি বলবো চ্যানেল আয়ের, সেটা হলো যে মানে বিচিত্রপূর্ণ প্রোগ্রামের পথিকৃৎ হলো চ্যানেল আই, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে তারকা কথন, যে বাংলাদেশের যারা সেলিব্রিটিস আছেন, বিশেষ করে শুরু হয়েছিল যে অভিনয় করে যারা, সেই সব তারকাদের, সিনেমা চলচ্চিত্রে তাদেরকে নিয়ে এসে তারকা কথন শুরু হলো। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখলাম, যে এটার মধ্যে সীমিত থাকলো না। এই দেশের যারা তারকা বিভিন্ন ক্ষেত্রে, যাদের কৃতিত্ব, যাদের কি বলবো, বিভিন্ন রকম জয় উৎসব, এই সব খেলাধুলায়, লেখাপড়ায়, তারপরে বিভিন্ন কাজে যারা কৃতিত্ব দেখিয়েছেন, যে এভারেস্টে উঠলেন, সেই সব লোকেও তো বিরাট তারকা, তাদেরকে এখানে নিয়ে আসা হলো। সেইটাই হলো সবচেয়ে বড় কৃতিত্ব। এটার বৈচিত্র্য হলো, বাড়লো, মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হলো। তো সেই হিসাবে বলবো যে 21 বছরের যাত্রাটি ছিল তারকা কথনের অত্যন্ত সফল। অনেক ধন্যবাদ। সেই সঙ্গে আমি আবার বাকিটুকুও বলবো যে পরেরটুকু আরো বড় সাফল্য নিয়ে আসুক, সেই আশা আমি করি। জনাব শাইখ সিরাজ, আপনার কাছে শুনতে চাই, 21 বছর আগে কোন ধারণা থেকে, কোন চিন্তা থেকে তারকা কথন নাম নিয়ে এই অনুষ্ঠানটি যাত্রা শুরু করেছিল? চ্যানেল আই শুরু হয় 99-এর 1 অক্টোবর। তো যখন শুরু হয়, হায়াত সাহেব যেমন বললেন একটু আগে, যে সবার সাথে আলোচনা, চিন্তা করা, একটা নতুন টেলিভিশন জন্ম হবে না। তার আগ পর্যন্ত বাংলাদেশে আমরা দেখতাম বাংলাদেশ টেলিভিশন, আমাদের আগে ছিল এটিএন। তো 24 ঘন্টার স্যাটেলাইট টেলিভিশন মানে 24 ঘন্টার টেলিভিশন, কিন্তু আমাদের অভ্যস্ততা ছিল বাংলাদেশ টেলিভিশন বিকেল 5টায় বা 4:30টায় শুরু হতো, রাত 11:30টায় বন্ধ হয়ে যেত। বন্ধ হয়ে গেলে যখন ঝিরঝির করতো, অধীর আগ্রহে বসে থাকতাম যে ঝিরঝির এটাই দেখবো, যদি আবার শুরু হয়, এরকম চিন্তার জায়গা। তো সেই জায়গায় 24 ঘন্টার টেলিভিশন, 24 ঘন্টার টেলিভিশনে প্রত্যেকটা সময়কে, সকাল, বিকেল, দুপুর, রাত, সন্ধ্যে, রাত, মধ্যরাত, সব কিছুকে চিন্তা করেই কিন্তু অডিয়েন্সকে চিন্তা করে অনুষ্ঠান তৈরি করতে হয়। যে দুপুরে এক ধরনের অনুষ্ঠান থাকে,
দুপুরের পরে হাউসওয়াইফদের জন্য অনুষ্ঠান থাকে, হ্যাঁ, কারণ ওই সময় তারা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেয়। তো রাতের বেলায় যেমন ধরেন তৃতীয় মাত্রা, রাত 12টা 12:30 সময়, 1টার সময় তৃতীয় মাত্রা যেত, একটা টক শো, রাজনৈতিক টক শো রাত 11:30। মানুষের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। যারা পলিটিক্স অনুসরণ করে, বোঝে, শুনতে চায়, সেই মানুষটা কিন্তু আগে হয়তো 9টার সময় ঘুমাতো, এখন সে রাত 12:30 পর্যন্ত জেগে থাকে। রাত 1টার সময়, 12টার সময় শুরু হলো সংবাদপত্রে বাংলাদেশ, যে খবরের পত্রিকাটি আপনি কাল পাবেন সেটা আজকেই আলোচনা দেখানো হচ্ছে। এই যে ব্যতিক্রম জিনিসগুলো, এগুলো চ্যানেল আই প্রথম শুরু করে, বিকজ এক এক সময় এক এক দর্শক, একটা টার্গেট গ্রুপ থাকে। 99 সালে চ্যানেল আই শুরু হয়ে 2004-এ এসে তারকাকথন শুরু হয়। তারকাকথন শুরু হয়েছিল হায়াত ভাই যেটা বললেন, যে প্রথম শিল্পী যারা নাটক করে, সিনেমা করে, এরাই তারকা। তারপর আসলো কারা, খেলাধুলা, সাহিত্য, অন্যান্য অঙ্গন যারা, হ্যাঁ, সেই সমস্ত জায়গার তারকা, যাদেরকে আসলে এদেশের মানুষ কোনো সময় টেলিভিশনে পর্দায়ভাবে দেখেনি, কিন্তু সে তার জায়গায় যথেষ্ট খ্যাতিমান একজন মানুষ। তার উপরে যেটা আসলো, যে এরাই শুধু তারকা না, এই যে আমার ছবি যে তুলছে এখন, নেপথ্যে যে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে, তাদের ভেতর থেকে উল্লেখযোগ্য অনেক মানুষ আসলো তারকা হয়ে। টেকনিক্যাল সাইড, আরেকটা অন্য প্রফেশনের দিককার, হ্যাঁ, এই যে বিশাল একটা তারকার জগৎ। দেখেন, যদি এভাবে বলি কথাটা, ধরুন সংবাদপত্রে বাংলাদেশ, এখানে কারা আসেন, যারা সংবাদের বিশ্লেষণ করেন, তাই না? কিন্তু এই যে প্রথিতযশার সাংবাদিক, সম্পাদক যারা ছিলেন, তাদের অনেককে এদেশের মানুষ চিনতেনি না, জানতোই না, কিন্তু নামে জানত। যেদিন থেকে টেলিভিশনে তারা আসা শুরু করলেন, সেদিন নামের পাশাপাশি, আচ্ছা এই ভদ্রলোক কি মুসা আহমেদ, এই ভদ্রলোক মুসা সাহেব, সেই বিখ্যাত মুসা আহমেদ, হ্যাঁ। তো এইটাই ছিল চ্যানেলের ভাবনার জগতের জায়গাটা। তো তারকাকথন শুরু হইল 2004-এ, কিন্তু চ্যানেল আই ডে 1 থেকে যেদিন শুরু হলো, সেদিন থেকে অনুষ্ঠান ঘোষণার একটা রেওয়াজ ছিল, যেটা আজও আছে। একেবারে তোমাদের মতো তরুণ তরুণীরা বেশ মজা করে অনুষ্ঠান ঘোষণা করতো, হ্যাঁ। তো ওই অনুষ্ঠান ঘোষণার সাথে ওই দিন পার্টিকুলারলি এদেশে চলচ্চিত্রের হোক, বিভিন্ন অঙ্গনের নাটকের হোক, কারো জন্মদিন আছে কি না সেটা আমরা খুঁজে বের করতাম। আমাদের কাছে একদম একটা রোস্টার ক্যালেন্ডারই ছিল, কার কবে জন্মদিন, হ্যাঁ। তো ঘোষণার অনুষ্ঠানের ভেতরেই একটি আয়োজন হতো, ওইটা শুধু ঘোষণা ছিল না, অনুষ্ঠান আক্ষরিক অর্থে ঘোষণা, অনুষ্ঠান ঘোষণা, কিন্তু ওর ভেতরে একটা অনুষ্ঠান, সবাই অপেক্ষা করে দেখতো যে অমুক তারকার জন্মদিনে চ্যানেলে এই স্টেশন অ্যাঙ্কার বিজেরা কেক কাটছে, মজার একটা বিষয়, হ্যাঁ। তো এতে হচ্ছে কি, যে তুমি হায়াত সাহেবের যেদিন জন্মদিন, হায়াত সাহেবের যারা ভক্ত আছেন, তাদের কাছে তো একটা দারুণ সেলিব্রেশন দিনটা। তো সেই ভক্তরা দেখছে যে আমার মানে পূজনীয় বা সম্মানীয় বা আমার পছন্দের অভিনেতার জন্মদিন আজকে আমি চ্যানেলের মাধ্যমে দেখলাম। এবং বছরে বছরে জন্মদিনে মানুষের দর্শন, চিন্তা ভাবনা, কাজের পরিধি অনেক পরিবর্তন হয়। সেই পরিবর্তনের গল্পগুলো কিন্তু তারকাকথনের মঞ্চে আমরা শুনি। এই যে আস্তে আস্তে চ্যানেলের ডে 1 থেকে, একদম প্রথম দিন থেকেই চ্যানেলে চেয়েছে যে এটা পাবলিকের একটা পার্টিসিপেশন থাক, দর্শক, পিপলস পার্টিসিপেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম প্রথম দিনের নাটক, প্রথম দিন থেকে আমরা দর্শককে পার্টিসিপেট করার সুযোগ রেখেছি। যে তুমি একটা 15 মিনিটের নাটক দেখছো বা আধা ঘন্টা একটা নাটক দেখছো, তার ভিতরে বিপাশা বলল যে আচ্ছা এই নাটকের ভিতরে আমি কখন কোনো টিপ পড়েছিলাম কি না। তো দর্শক তো একদম গা ঘুরসে বসে গেল যে আমি দেখবো, টিপ পড়লেই, চিঠি লিখলেই উত্তর, উত্তর লিখলেই প্রাইজ। আমি যদি আমার ভাগ্যে যদি লটারিতে আমারটাই উঠে যায়, তাহলে আমি টেলিভিশনে গিয়ে বিবাহের সাথে কথা বলবো। এই চিন্তার জায়গাটাই তো এই দেশের মানুষের ছিল না, হ্যাঁ। তো সেখান থেকে হয়তো ওই সেলিব্রিটির সাথে আমরা তাকে শেরাটনে পাঠিয়ে দিলাম, সে একবার লাঞ্চ করে আসলো, কারণ ওই যে ভাগ্য জিতেছে সে। তো এইভাবেই কিন্তু তারকাকথন আজকে এই পর্যায়ে এসছে সব সেলিব্রিটিদের। তারপর আসলো ফোন ইন, হ্যাঁ। শুধু দেখা না, যে তারকাকথনে আমার মানে সেই আমার পছন্দের মানুষটির আজকে জন্মদিন, সেখানে আমি চাইলে ফোন করে ঢুকতে পারবো, তার সাথে কথা বলতে পারবো, বিশাল ব্যাপার, হ্যাঁ। তো তখন
এখন তো সবই লাইভ, মানুষের পুরো জীবনটাই সম্ভব। আগে এই সূত্রে আমি একটু বলে নিই যে আমাদের দুজনের জন্মদিন কিন্তু একই 7 সেপ্টেম্বর, মানে সেই হিসাবে আমরা একই বয়সের দুজনে, তাই তো? না, আমার চাইতে 10 বছর বেশি। আমার ওনার 81, 7 সেপ্টেম্বর 81 চলছে, আমার 71, জাস্ট 10 বছরের ছোট। এটা খুব মজা হয় সকালবেলা উঠে কে আগে ফোন করবে কাকে, বা রাত্রেবেলা 12টার সময় 12টা 1 মিনিট ভাবি দেখা যায় যে আমার চেয়ে আমার ওয়াইফের সাথে ওর সম্পর্কটা বেশি ভাবি, মানে আমাদের তখন তো সিদ্ধেশ্বরীতে অফিস, চ্যানেলে শুরু হলো সিদ্ধেশ্বরী থেকে, একটা অ্যাপার্টমেন্ট থেকে, জানে অনেকেই। আর হায়াত ভাইদের বাসা হচ্ছে কয়েক দূর, এগুলো এই স্কার্টনের বাসা। হ্যাঁ, তো আমরা এই প্রচণ্ড কাজের ভিতরে 24 ঘন্টাই কাজ করি তখন। হ্যাঁ, মানে এমন, মানে মাঝে মধ্যে বাসায় ঘুমাতে যাই, বাস্তবতাটা ছিল এরকম। তো টায়ার্ড হলেই ভাবির কাছে চলে যেতাম, ভাবি খুব ভালো পুরি বানাতে পারতো। হ্যাঁ, খেয়ে দিয়ে আবার পুরো চাঙ্গা হয়ে আবার চলে আসতাম। যাই হোক, এগুলো হচ্ছে কি, আমি বলি চ্যানেল আইটা, এই যে তুমি একটু আগে বললা বিশেষ দিন, সত্যি সত্যি বিশেষ দিন মানে চ্যানেল আই। কারণ বাংলাদেশের আজকে চ্যানেল আই মানুষের ঘরে ঘরে, মানুষের পছন্দের কারণটা কি? কারণ প্রত্যেকটা বাঙালি, বাংলাদেশি জানে যে চ্যানেল আইয়ের পার্বণে আমিও ওখানে যেতে পারবো, কোনো বাধা নেই। সত্যিই তাই। তো তারকা কথনের মূল জায়গাটা ছিল, মানে মূল শক্তির জায়গাটা ছিল ওখানে, যে আমার পছন্দের তারকাকে আমি দেখতে পাচ্ছি, তার সাথে কথা বলতে পারছি, অতএব আমিও একদিন হয়তো মানে আমার এই কাজটা ভালোভাবে করতে পারলে তারকা হয়ে সেখানে যেতে পারবো। সেই সুযোগটা তারকা কথনের মঞ্চ করে দিচ্ছে, কারণ ডিজিটাল মিডিয়া বা ইউটিউব, সোশ্যাল মিডিয়ার বদৌলতে এখন অনেকে অনেক ধরনের সাফল্য এনে দিচ্ছেন আমাদের, তুলে ধরছি আমরা। হ্যাঁ, সেগুলো তুলে ধরছি, তার জিনিসটাকে নিয়ে আসতেছে, দেখাতে পারছি মানে কি কারণে সে সফলতা পেল। অনেক ক্ষেত্রে হয়তো আমাদের পক্ষে, এখন যে হচ্ছে বলেন যে এভারেস্টে যে গিয়েছিল, সেও তো বড় তারকা, নিঃসন্দেহে বড় তারকা, কিন্তু বিশেষ মানুষের বিশেষ দিনকে উদযাপন জাতীয়ভাবে, হ্যাঁ, এটা তো একটা জাতীয় উদযাপন। তো সেই ছেলেটি বা সে মেয়েটি যে এভারেস্ট বিজয় করে আসলো, সে তার মতো করে ভিডিও বানিয়ে নিয়ে আসলো। স্যার, গল্পটা আমরা ওই যে জার্নিটা, সে তো এখানে দেখানোর সুযোগটা পাচ্ছে। সত্যিই তাই। এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, এবং দর্শককে বিশেষ বলতে হয়, কারণ আমাদের এই তারকা কথনী অনুষ্ঠান যখন শুরুর দিক থেকে লাইভ হতো, তখন তিনি আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতেন টেলিফোনের মাধ্যমে। আজ তিনি আবার আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই বিশেষক্ষণে একটু কথা বলতে চাই আমরা। শুভেচ্ছা প্রিয় দর্শক। শুভেচ্ছা। আজ আমি অনেক আনন্দিত, আমার বাসায় সূর্য উঠেছে, আমি স্যারদের সাথে একটু কথা বলবো। নিশ্চয়ই, আপনার নামটি এবং পরিচয়টি বললে প্লিজ কথা বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমি সাইফুল আলম পান্নু। আচ্ছা আচ্ছা, আমি ময়মনসিং সিটিতে থাকি। আমি প্রথম শাহেদ সিরাজ স্যারকে বলছি যে আপনার জীবন ধন্য। এই ঢাকা ময়মনসিং থেকে কিশোরগঞ্জ যাওয়ার সময় এই রোডের উপরে শাহেদ সিরাজ নামে একটা রাস্তা আছে আপনার নামে। কত সম্মানিত হলে মানুষ, কত ভালোবাসলে একটা রাস্তা আপনার নামে করে, এটা আমরা যাইতে আসতে দেখি, একটা সাইনবোর্ড দেওয়া আছে স্যার, আমাদের মন ভরে যায়। বাংলাদেশে কয়জন লোক এমন সম্মান পেয়েছে আমার জানা নেই স্যার। আমার দোয়া রইল আপনার জন্য। ধন্যবাদ। আর অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। ইনি এমন একজন দর্শক যিনি প্রতিনিয়ত প্রতিদিন বিভিন্ন আয়োজনে আমাদের সাথে ফোন কলের মাধ্যমে যুক্ত হতেন, একদম শুরু থেকে তারকা কথন যখন লাইভ অনুষ্ঠান করতো, দর্শকরা যোগাযোগ করতে পারতো আমাদের প্রিয় তারকার সাথে। অনেক দর্শক আছেন, অনেক দর্শক আছেন সারাদিনের ঝামেলার মধ্যে, কিন্তু ওই টাইমটা তারকা কথনটা দেখবেই কে আজকে কে আসে, অনেক কিছু জানতে পারে, কি ব্যাপারে আজকে কাকে নিয়ে আসে, এই মানে এটা উদ্গ্রীব হয়ে থাকে। এইটাও তো একটা বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ স্যার, আপনার কাছে একটু শুনতে চাই, তারকা কথনে আসার প্রথম স্মৃতি কি আপনার মনে আছে? প্রথম স্মৃতি সেরকম মনে নেই, তবে জন্মদিন, আপনার জন্মদিন আমরা এই তারকা কথনে আপনার সাথে কথা বলবো, উদযাপন করবো, এই আসলাম, তারপরে এভাবে কথা বললাম, তখন অতটা খুব একটা যে সাংঘাতিক কিছু মনে হয়নি, কিন্তু এলাম। কিন্তু পরে আমি নিজেই বুঝলাম যে না, এটা জনগণের মধ্যে বেশ একটা সৃষ্টি করেছে, আলোড়ন সৃষ্টি করেছে, যে না, জন্মদিনটা এখানে একটা কেক কাটছি আমি এসে, আমার জন্মদিনটা তারা মনে হচ্ছে যে পার্টিসিপেট করছে ভার্চুয়ালি সবাই তার সাথে। মানে এটা এক ধরনের কি বলবো, থ্রিলিংও বলা যায়, যে মানুষ ফোন করছে বারবার
তখন তো প্রচুর ফোন আসতো, এখন ফোন করার প্রয়োজন বোধ করে না মানুষ অতটা। এখন সবার হাতে একটা করে টেলিভিশন, ওই রাত থেকে ফোন শুরু হয়ে যায়, এমনিই চলে ফোন, তখন এই ফোনটা আসতো প্রচুর এখানে। এখনো কিন্তু দর্শকরা আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করেন, তবে তারা বেশি গল্প শুনতে চায় আপনাদের কাছ থেকে, জীবনের কথা শুনতে চায়, তাই ফোন কলগুলো আমরা একটু কম নেই। সেই সব গল্প শুনতে চাই যেগুলো তারা কখনো শুনে নাই। যেমন আমি একটা গল্প বলি এই মুহূর্তে, আমার যা মনে পড়লো, হ্যাঁ আমি ভুলে যাবো, কেকের কথা বললে তো মনে পড়ে গেল। তো তখন তারকাকথন অফিসিয়ালি আজকের তারকাকথনটা শুরু হয়নি। ওই যে বলছিলাম অ্যানাউন্সমেন্টের ফাঁকে ফাঁকে যাদের জন্মদিন থাকতো সেলিব্রিটিকে না আনা হতো, তারা কেক কাটতেন। তো কেক কাটতেন, তার মানে প্রতিদিনই তো কেকটা কাটা হচ্ছে স্টুডিওতে, এভরিডে। তো এখন সেটের যারা আছে, ধরো এখন ইসেতে আছে প্যানেলের অনন্যা রুমা আছে, ও প্রায় 15-20 বছর যাবত এই অনুষ্ঠানটা করছে। তারপর এখানে ক্যামেরাম্যান যারা দেখছো, টেকনিশিয়ান যারা দেখছো, সবাই প্রতিদিন কেক খেতে খেতে দে আর টায়ার্ড, কেউ আর কেক খেতে চায় না। এবং শিল্পীদেরকে আমরা কেটে শেষ পর্যন্ত দিয়ে দিই, বক্সে করে দিয়ে দিই যে বাসায় নিয়ে যান। তো তারা অনেক সময় আর কত কেক খাবে, কারণ হায়াত ভাই হয়তো তারকাকথনে গত 20 বছরে 20 বার এসেছে। এই যে মিষ্টি মধুর গল্পগুলো কিন্তু এই আয়োজনের মধ্যে দিয়ে দর্শকরা আমি তো কেক নেওয়া বন্ধ করে দিলাম, কেউ খায় না তো, ঠিক আছে কয়বার খাওয়া যায়। কিন্তু আমাদের একটি সমৃদ্ধ আর্কাইভ রয়েছে চ্যানেলে, সেখানে সংরক্ষিত আছে অসংখ্য এপিসোডের, সবগুলো হয়তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, তবে একটা ফুটেজ আমাদের কাছে আছে বিভিন্ন এপিসোডের বিভিন্ন সময়ের বিবর্তনগুলো আমরা এক নজরে একটু দেখে আসব। চলুন প্রিয় দর্শক। অভিনয়টা কিন্তু কিরকম একটা সহজাত ভাবে চলে এসেছে। আব্দুল মামুন এবং আমার মা দুজন মিলে বুঝেছিলেন যে একে দিয়ে কিছু একটা হবে। এখন অভিনয় করছি, ওই গল্পটি ছিল হুমায়ুন আহমেদ। আমরা রাজনীতিবিদদের বাইরে অন্যান্য পেশার ব্যক্তিবর্গ কিন্তু নিয়ে আসি। সবসময় মমতাময়ী নরম চরিত্র করি, তার কোনো ভ্যারিয়েশন নেই। যে কোনো দিন আছে ভালো অভিনয় করি, সৎ অভিনয়। আমি যখন বাসে ফিরছিলাম তখন পকেটম্যান আমার 30 টাকা নিয়ে গেছে। আমরা না দেখি, আমি না বিমোহিত, কাজেই আমি ভালো রাখি প্রতি মুহূর্তে। সেই পুরনো দিনে আমরা ফিরে গেলাম আয়োজনের মধ্যে দিয়ে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখন যেমন ফ্রেশ তারকাকথন না, তারকাকথন কিন্তু শুরু হয়েছিল সিটি সেল তারকাকথন। তখন এদেশে প্রাইভেট সেক্টর টেলিভিশনকে বিজ্ঞাপন দেওয়ার মতো তত বড় বড় অর্গানাইজেশন ছিল না আসলে। তাদের প্রতি আমাদের, তারা যে পৃষ্ঠপোষকতা সেই সময় করেছে, গ্রামীণ ফোন, সিটি সেল, ইউনিলিভার তো দীর্ঘদিন যাবৎ করেই যাচ্ছে। সিটি সেল তারকাকথন, সিটি সেলকে দিয়ে প্রথম শুরু হলো তারকাকথন। এটা কিন্তু সেই সময় সিটি সেলের আমাদের প্রতি একটা বিশেষ দীর্ঘ সময় ধরে অনেক দীর্ঘদিন ছিল। এবং দুপুরবেলা 12টা সাড়ে 12টার সময় একটা অনুষ্ঠানকে স্পন্সর করা চারটেখানি সাহসের কথা না। কে দেখবে? প্রথম বিষয়টা এরকমই ছিল, এই দুপুরবেলা কে টেলিভিশন দেখবে। কিন্তু আস্তে আস্তে এমন হয়ে গেল যে সে দীর্ঘদিন তারা এই অনুষ্ঠানটা স্পন্সর করলো। সত্যি তাই। এবং অসংখ্য পর্ব তো আমরা আমাদের তারকাকথনের সেটে দর্শকদের উদ্দেশ্যে সম্প্রচার করেছি, এবং সেটের বাইরে গিয়েও বিভিন্ন বিশেষ পর্ব আমরা রেকর্ড করেছি। বাইরে অনেকগুলো পর্ব, বিশেষ বিশেষ দিনে, যেমন আমি আমার মাটি মানুষের কথাই বলি, আমার খেয়াল আছে একবার রোমারা ওরা চিন্তা করলো যে মাটি মানুষের প্রতিষ্ঠা বার্ষিকীতে হৃদয় মাটি মানুষের, মানে দীর্ঘদিন বাংলাদেশ টেলিভিশনে 96-এর পর থেকে মাটি মানুষ তো অফ করে অনেক প্রায় 8-10 বছর ছিল না, আবার চ্যানেলাই গুছিয়ে ওঠার পর শেষ পর্যন্ত শুরু হলো হৃদয় মাটির মানুষ। তো এটা বোধহয় প্রথম বা দ্বিতীয় বছর পূর্তিতে আউটডোরে চলে গেছিলাম আমরা, আইদার গাজীপুরের কোনো এক জায়গায় হবে। ফারুক সাহেব ছিলেন নায়ক, ফারুক একটু গ্রামীণ নায়ক সে, তাই না? তো সেও ছিল সেলিব্রিটি হিসেবে, অনেকেই ছিল। তারপর আমাদের ভবের হাট নামে একটা সালাউদ্দিন লাবলুর একটা সিরিয়াল, এই প্রসঙ্গ যখন উঠলো তার একটি ফুটেজ আমাদের কাছে আছে, আমরা একটু দেখতে চাই ছোট্ট করে। ভবের হাট, জি চলুন প্রিয় দর্শক। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিটিসেল তারকাকথনের আজকের এই বিশেষ আয়োজনে। আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমরা স্টুডিওতে নেই, আজকে আমরা স্টুডিওর বাইরে চলে এসেছি। সিটিসেল তারকাকথনের আজকের আড্ডাটা একটু অন্যরকম কেন হবে জানেন তো? আজকে আমরা একটি গ্রামে চলে এসেছি, আর এই গ্রামের নাম শাকিন সারিসুরি। লাভলু ভাই এখানে আছেন। লাভলু ভাই, অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। মন পবনের নাও ভাসাইলাম, তোমায় স্মরণ করি গুরু। মন পবনের নাও ভাসাইলাম, তোমায় স্মরণ করি। বিনা তারে ডাক দিছে বন্ধু শাকিন সারিসুরি। আমাদের ভবের হাটের গ্রাম আছে,
গ্রাম্যতা নেই। মাসুম রেজার ডায়লগ তো অসাধারণ। আমরা অনেক শিল্পীদের দেখলাম যাদের মধ্যে অনেকেই হয়তো এখন আমাদের সাথে নেই, তাদেরকে আমরা হারিয়েছি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। তবে তাদের স্মৃতি কিন্তু এই যে আর্কাইভের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে বেঁচে আছে। দেখো প্রযুক্তির কি উন্নয়নটা, পেছনে একটা সাদা একটা বিশাল ডিশ এসএনজি, হ্যাঁ, ইলেকট্রনিক নিউজ গ্যাদারিং এ তখন কত বিশাল ডিশ নিয়ে যেতে হতো। এখন সিম্পল একটা ব্যাকপ্যাক, এখন কিছুই লাগে না, একটা ব্যাকপ্যাক, একটা ক্যামেরা দিয়ে সব কিছু হয়ে যায়। তো তারপর অনেকদিন পর মৌসুমীকে দেখলাম, মৌসুমী বড়ুয়া আমাদের প্রথম দিককার একজন চ্যানেলের অ্যাঙ্কার, স্টেশন ভিডিও ছিল, বিভিন্ন সময় তারকা কথনের তো নিয়মিত অ্যাঙ্কার ছিল মৌসুমী বড়ুয়া। এখন কানাডাতে থাকে, ওখানে সেটেল করে গেছে। অনেক ছেলে মেয়ে আমাদের এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গায় আছে। এবং শুধুমাত্র শিল্পীদের জীবনের গল্প আমরা শুনিনি, অনেক শিল্পীদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল তারকা কথন, একটা বড় এক্সপোজারের জন্য। আবুল হায়াত স্যার, আপনাকে একটা বিশেষ দিনের বিশেষ অংশ আমরা দেখাতে চাই, যেহেতু আজকে আমরা স্মৃতির ভান্ডার খুলে বসেছি, একটু দেখাবো আপনাকে। চলুন প্রিয় দর্শক। এটা তো আমাদের জন্য তোমাকে আমরা মানে এতক্ষণ ধরে দুজন একসাথে পেলাম। হ্যাপি ফাদার্স ডে, শুভ বাবা দিবস। স্যার মনে আছে আপনার এই দিনের কথা? হ্যাঁ হ্যাঁ মনে আছে। পরে আরও একটা মজার জিনিস ছিল, যেটা আমার নাতনি আছে, তারও জন্মদিন আমার সাথে একই দিনে, তাকেও একবার নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, মানে এই জিনিসগুলো তো একটা বিরাট স্মৃতি থাকবে। এবং এই পরিবারের বাইরেও যারা আছেন তারাও এগুলো দেখে উৎসাহিত হন বা ইন্সপায়ার্ড হন। এইসব বিভিন্ন যারা নতুন ছেলেমেয়েরা আসতে চায় এইসব মিডিয়াতে, তাদের জন্য কিন্তু এটা একটা ইন্সপায়ারিং আমি মনে করি। কারণ জাতীয়ভাবে যখন এটা একটা উৎসাহ দেওয়ার মতো একটা জায়গা, তাই না? মানুষকে যারা অনেকে অনেক প্রফেশন নিতে চান এটাকে, এগুলো দেখার পরে কথা শুনে যখন সরাসরি শোনেন আমাদের মুখ থেকে, তখন তারা ইন্সপায়ার্ড আর বেশি হন। পত্রপত্রিকা অনেক সময় তাদেরকে অতটা হয়তো করতে পারে না, কিন্তু এই যে চোখে দেখা, যেটা কানে শোনা নিজে, এগুলো তাদেরকে উৎসাহ দেয়। আর এই কাজটি এত নিপুণভাবে করা হচ্ছে, আমি বলবো যে তারপরে এই যে কিছু কিছু অনুষ্ঠানে আমি দেখেছি যে কিছু বই উপহার দেওয়া হয়, এই যে বইয়ের একটা প্রমোশন হয়। বই আজকাল পড়া কমে গেছে, অনেক পড়েই না। ফেব্রুয়ারি মাসে বইমেলা উপলক্ষে পুরো মাসব্যাপী আমরা এই আয়োজনগুলো করে থাকি। বিভিন্ন অনুষ্ঠান, যখন জাতীয় উৎসবগুলো হয়, সেগুলোকে যে এখানে যখন ফুটিয়ে তোলা হয়, এই অনুষ্ঠানের মাধ্যমে লেখকদের নিয়ে আসা হয়, তাদের বই সম্পর্কে বলা হয়, এইগুলো দারুণ উপকার করে মানুষের মনে। এবং যদি একটা বিশেষ লোক, শাইখ সিরাজ যদি একটা বই সম্পর্কে বলে যে এই বইটা আমি পড়েছি, ভালো লাগছে, উপহার দিলাম একজনকে, বা আমার হাতে তুলে দিলে একটা বই, এগুলো অনেকটা ইন্সপায়ারিং। তো সেই সব কাজগুলো করেছে তারকা কথনের মাধ্যমে। সেই হিসাবে আমি বলবো যে অত্যন্ত সফলভাবে 21টি বছর পূর্ণ করেছে তারকা কথন। আমরা অনেক স্মৃতির কথা শুনলাম স্যার, আমরা একটু সম্ভাবনার কথাও শুনতে চাই। এই পরিবর্তিত সময়ে এবং যে বিবর্তন দেখে আপনি এসেছেন, আগামী দিনগুলোতে তারকা কথন অনুষ্ঠানের কাছ থেকে একজন শিল্পী হিসেবে আপনার কি প্রত্যাশা থাকবে? আসলে চাওয়ার খুব একটা বাকি আছে বলে তো মনে হয় না আমার কাছে। কারণ আমরা বিভিন্ন রকম একটা জিনিস, যেটা যে বৈচিত্র্য চাই আমরা সবাই, যেটা চ্যানেল আই যে কাজটি করেছে, তাদের অনুষ্ঠান সূচির মধ্যে বৈচিত্র্য নিয়ে এসেছে বিভিন্নভাবে। এবং একটা তাদের সবচেয়ে বড় কৃতিত্ব যেটা, যে আমরা মাদার অফ টেলিভিশন বাংলাদেশের মধ্যে আমরা বিটিভিকে বুঝাই। বিটিভির যে অনুষ্ঠানের যে বৈচিত্র্য ছিল, সেখান থেকে তারা তুলে এনেছে অনেক কিছু, এবং তাকে লালন করছে। তার জন্মদিন পালন করে বিটিভির, জন্মদিন পালন করে কিন্তু চ্যানেল আই। এইটা একটা বিরাট ব্যাপার। তো সেই ক্ষেত্রে পৃথিবীতে আরও অনেক টেলিভিশন চলে, সেখান থেকে দেখেও অনেক বৈচিত্র্য নিয়ে আসা যায় আমি মনে করি। আর চিন্তাভাবনার থিঙ্ক ট্যাঙ্ক তো আছেই। আমার সাগর ভাই আছে একটা, সিরাজ ভাই আছে একটা, এই দুই মাথা যখন এক হয়, আমার বিশ্বাস আরও নতুন অনেক উদ্ভাবন সেখান থেকে আসবে, এবং দর্শক থ্রিল্ড হবে, মানে আনন্দিত হবে, এসে যাবে, অনেক কিছু এসে যাবে আমি মনে করি। সিরাজ স্যার, আপনার কাছে তাই আমরা একটু শুনতে চাই যে 21 বছর একটা অনুষ্ঠান সাস্টেইন করেছে, আগামী বছরগুলোতেও যদি আমরা এই খ্যাতি, এই যশ ধরে রাখতে চাই, তাহলে তারকা কথন আমাদের কি উপহার দেবে? ধরনটা পাল্টাবে। এখন আমরা একটা খুব অস্থির একটা সময়ের ভেতরে পার করছি, তাই না? অস্থিরতা মানে সর্বধরনের, সারা বিশ্বব্যাপী একটা অস্থিরতা। অন্যদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সব কিছু মিলিয়ে এই অস্থিরতা একটা অবসান
হতেই হবে, এটার কোনো, কারণ আগামীতে এই তারকাকথন উপস্থাপনের জন্য তুমি না এলেও আমার কিছু যাবে আসবে না, কারণ আমি তোমার জায়গায় একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসিয়ে দেবো। হ্যাঁ, তো বিষয়টা এরকম হচ্ছে, অর্থাৎ যার জন্মদিন তাকেও আনার দরকার নেই, এআই চলে আসবে, বসবে। তো সময়টার সাথে এই সময়টাকে তুমি কতটা প্রায়োরিটি দেবে, কতটুকু দেবে, তুমি কতটুকু মৌলিকত্বের মধ্যে থাকবে। আমি বারবার এই কথাটা বলি যে মৌলিক বিষয়কে তুমি ইগনোর করে পারবে না। একটা সময় আসবে, হাওয়া লাগবে, ওটা আবার যাবে, মৌলিক জায়গাটা ধরে রাখাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ মৌলিক জায়গাটা ধরে রাখা মানে এই এআইয়ের সাথে যুদ্ধ করে তুমি মৌলিক জায়গাটা ধরে রাখা। তোমাকে কেউ দেখবে না, কিন্তু তারপর তোমার ভিতরে এমন মুনশিয়ানা থাকতে হবে যে তোমাকে দেখবে। আমি বোঝাতে পেরেছি? অর্থাৎ তোমার প্রোগ্রাম দেখবে। তো সেরকম জায়গা থেকে সময়ের সাথে সাথে পরিবর্তন আসবে। আরেকটা জিনিস বলে রাখি আমি, সময়টা বোধহয় খুব সংক্ষেপ, মানে সংক্ষিপ্ত আর কি, এটাকে বাড়ানো প্রয়োজন মনে করি। মানে তার সময়টা সংক্ষিপ্ত, এটাকে আমি বলছি যে করেছো আর কি, এটাকে বর্তমান ট্রানজিশন, এটা তো এই যে কথা বলতে বলতে ফট করে থেমে যাবে, এইটাও অন্তত বাড়ানো। কিন্তু আপনি তো অনেকক্ষণ কথা বলে ফেলছেন, আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি, কিন্তু তুমি তো পার্টিসিপেশন পাচ্ছ না তুমি, কারণ এত কম সময় তুমি সব কথা বলতে পারো। এর কিন্তু স্যার একটা সমাধান আছে। আমরা কিন্তু ইউটিউবের বদৌলতে বা সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনুষ্ঠানটা এক্সটেন্ডের যে অংশটুকু আমরা কিন্তু দিয়ে দিই পুরো পরবর্তীর জন্য। সব দর্শক তো সেই সুবিধাটা পাচ্ছে না, কেউ আমরা রাখার চেষ্টা করব, ইচ্ছা করে কেউ ওখানে যায়ও না সেইভাবে। অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ আয়োজনে আমাদের অংশ হওয়ার জন্য। আচ্ছা, কেক আছে আমাদের সামনে, আমরা কেকটি কেটে আজকে জন্মদিন উদযাপন করব, এই বিশেষ ক্ষণ, এই বিশেষ সময়। আচ্ছা, কেকটা কাটার পরে শাইখ সিরাজের বাড়িতে পাঠানো হোক, সবাই যদি এখানে আজকে রুমা নিয়ে যাবে, দুজন মিলে যদি একসাথে হাতে হাত মিলিয়ে জীবন ও গল্পের পথিকৃৎ দুজন মানুষ, দুজন ইতিহাস, দুজনের হাতে কেক কেটে আজ আমরা তারকাকথনের বিশেষ দিনকে উদযাপন করব। বাহ, আপনি আজকে তো আপনার জন্মদিন না, তারপর আপনাকে আমাকে দিও না, এই যে ক্রিম ট্রিম দিও না ভাই। হ্যাঁ হ্যাঁ, নিচ থেকে দিই, এটা দাও। আমি নিয়ে নিই, সেটাই ভালো, এটাই ভালো, সেটাই ভালো। তুমি একটু নাও। ওকে, থ্যাংক ইউ। আমরা এই দারুণ দৃশ্যের মধ্য দিয়ে, এই আনন্দ উদযাপনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। এই মুহূর্তগুলো আমরা ধরে রাখতে চাই আমাদের স্মৃতির পাতায়, চ্যানেল আই আর্কাইভে, তারকাকথনের এই মঞ্চে। শুভকামনা আপনাদের জন্য, তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা, তোমার জন্য এবং চ্যানেল আইয়ের জন্য শুভকামনা অনেক, এবং রুমাকেও শুভেচ্ছা। রুমাকে তো অবশ্যই। প্রিয় দর্শক, 21 বছর আগে যে স্বপ্ন নিয়ে চ্যানেল আই তারকাকথন যাত্রা শুরু করেছিল, এখন আমরা খুব গৌরবের সাথে বলতে পারি তারকাকথন একটি শুধুমাত্র টক শো নয়, এটি আমাদের সংস্কৃতির একটি জ্বলন্ত দলিল। এই দলিলে আপনারা আমাদের সাথে ছিলেন, আমাদের পথযাত্রী হয়ে, আমাদের সহযাত্রী হয়ে, আমাদের অনুপ্রেরণা হয়ে আগামী দিনগুলোতেও থাকবেন আমাদের পাশে। এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।